সিলেট বাংলাদেশের পর্যটন শিল্পের এক অনন্য উপহার। দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই বৃহত্তম পর্যটন নগরীতে অসংখ্য এমন সব প্রাকৃতিক সৌন্দর্যের আধার রয়েছে, যেখানে এসে প্রকৃতিপ্রেমীরা তাদের মন ও চোখের প্রশান্তি খুঁজে নিতে পারে। আমরাও এবার এই প্রশান্তির খোঁজ করতে চষে বেরিয়েছি এই পর্যটন নগরীর ৬২ কিলোমিটার এলাকা জুড়ে বেশ কয়েকটি পর্যটনপ্রিয় ভ্রমণ স্পটে, যেখানে দিনের শুরুতে জাফলং জিরো পয়েন্ট ও মায়াবী ঝর্ণার মায়াবী সৌন্দর্য দেখে তার পাশেই অবস্থিত তামাবেল স্থলবন্দরের আশপাশ ঘুরে দেখি। সেখান থেকে শ্রীপুর চা বাগান ঘুরে জৈন্তাপুর হিল রিসোর্ট থেকে নলজুরি ক্রিকেট গ্রাউন্ডে দেখা ভারতের মেঘালয়া ঝর্ণার এক অসম্ভব সুন্দর দৃশ্য আবিষ্কার করি। তারপর জৈন্তাপুর ফলের রাজ্য ফলবাগানের সমস্ত সৌন্দর্য দেখে চলে আসি বিভিন্ন রঙের পানিতে বয়ে চলা লালাখালের চোখ জোড়ানো নয়নাবিরাম দৃশ্য উপভোগ করতে। সবশেষে আগুন পাহাড়ের আগুনের রহস্য উন্মোচন করে আমাদের এবারের সিলেট ভ্রমণ গল্পে সিলেট জাফলং রুটের এই সবগুলো ভ্রমণ স্পট আপনি কিভাবে একদিনে কম খরচে ঘুরে দেখতে পারেন তার একটি পরিপূর্ণ গোছালো ট্রাভেল গাইড উপস্থাপন করেছি। পাশাপাশি ভোজন রসিকদের জন্য যে হোটেলের খাবার আইটেমের স্বাদ ও কালেকশন দেখলে চোখ কপালে উঠে যায় এমন এক খাবার হোটেলের সন্ধান দিয়েছি। তো চলেন আর কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে যা যা দেখব তার একটা 30 সেকেন্ড প্রিভিউ দিয়ে আমাদের আজকের ভ্রমণ যাত্রার সূচনা করা যাক। আমি খুবই সিক্রেট আইটেম, নাম বলা যাবে না, খুবই স্পেশাল আইটেম, শুধু এতটুকু ধারণা নিয়ে রাখুন, জাস্ট একবার আসেন এই জায়গায়। এটাই হচ্ছে জাফলং এর প্রধান আকর্ষণ জিরো পয়েন্ট, যেখানে এসে মোটামুটি সবাইকে থেমে যেতে হয়। আপনারা আমার পিছনে যে চমৎকার ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, স্থানীয় লোকজন এই ঝর্ণাটিকে মায়াবী ঝর্ণা বলে থাকলেও চায়না যে ছোট ছোট কমলাগুলো আছে ওইগুলো একদম ধরে পুরা গাছ হলুদ হয়ে থাকে। আমরা এই মুহূর্তে আসছি লালাখাল দেখবো। সিলেট পর্যটক আগুন জ্বলছে, মানে সারা দিন রাত শুধু আগুন জ্বলতেই থাকে। তো এখানে এই আগুন আমাদের আজকের এই সিলেট ট্রিপটি শুরু করছি কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে। জনপ্রতি 500 টাকা ভাড়ায় কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে আমাদের এবারের যাত্রা শুরু হয় রিয়াল কোচ পরিবহনের এই নন এসি বাসে করে। শুভ সকাল সবাইকে। এখন ঘড়িতে 7টা বাজে। মাত্র আমরা হবিগঞ্জের এই মাধবপুরের হোটেল হাইওয়ে ইন রেস্টুরেন্টে যাত্রা বিরতি পাই। তো এখান থেকে আরো মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগতে পারে সিলেট পৌঁছাতে। ভোর 5টার মধ্যেই আমাদের সিলেট পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু পথিমধ্যে অনেক লম্বা জ্যাম ঠেলে আমাদেরকে সিলেট পৌঁছাতে প্রায় 6 ঘন্টা দেরি করতে হয়। তো ফাইনালি আমরা সিলেট এসে এই হুমায়ুন চত্বরে নামলাম। তো আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন, আপনাকে সব বাস এই জায়গায় এই যে হুমায়ুন চত্বর এসে নামাই দিবে। এবং এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন পিছনে সিএনজি আছে, আবার মোটর বাইকও আছে। এই মোটর বাইক কিংবা সিএনজি নিয়ে তো আজকে আমরা জাফলং রোডে যতগুলো ভ্রমণ স্পট আছে সবগুলো ভ্রমণ স্পট ঘুরে দেখবো। তো এটার জন্য আমরা এই যে ভাইয়ের সিএনজিটা এখানে আজকে সারাদিনের জন্য আমরা ভাড়া করে নেই। তো ভাই আমাদেরকে আজকে জাফলং রোডের সকল স্পট ঘুরিয়ে দেখাবে। আমরা 1500 টাকা দিয়ে এটা বুক করি আর কি। তো সেক্ষেত্রে যদি ভাই আমাদেরকে সন্তুষ্ট করতে পারে হয়তো আমরা একটু বকশিশ দিতে পারি। তো চলেন ভাইকে সাথে নিয়ে আমরা আজকে জাফলং রোডে যাই। এবং রাস্তার জ্যামের কারণে অলরেডি আমাদের শিডিউল বিপর্যয় ঘটে, তাই আমরা সকালের নাস্তা প্লাস দুপুরের খাবারটা একসাথে সেরে বেলা 12টার মধ্যেই জাফলং যাওয়ার জন্য পরিকল্পনা করি। তো আমরা হুমায়ুন চত্বর থেকে 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই হরিপুর বাজার এসে এই যে দোকানটা দেখাচ্ছি তারুমিয়া রেস্টুরেন্ট, এটাই ছিল যারা ভোজন রসিক বাঙালি আছেন তাদের জন্য একটা বিশেষ চমক। আমি এর আগেও এই জায়গায় এসে বিভিন্ন আইটেম দিয়ে খাবার খেয়েছি। এখানে খাবারের মান খুবই ভালো, মানে খাবারের টেস্ট অসাধারণ। তো এখানে অনেক 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 স্পেশাল আইটেম আছে, যে আইটেমগুলার যদিও এই আইটেমগুলার নাম আমাকে মানে মেনশন করে দিতে নিষেধ করছে, মানে ওনাদের নাকি ব্যবসায়িক কিছু পরিস্থিতিতে সমস্যা হয়। তো খুবই স্পেশাল আইটেম আছে, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো আপনারা যারা দুপুরে লাঞ্চ করতে চান তাদের জন্য আমার রিকমেন্ড থাকবে আপনারা অবশ্যই লাঞ্চটা এই জায়গায় করে যাবেন। আমি 100% সিউরিটি দিয়ে বলতে পারি যে এই জায়গায় লাঞ্চ করার পর আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন।
তো এখানে খাবারের সিস্টেমটা হচ্ছে, খাবার আপনি প্যাকেজে পেয়ে যাবেন। তো আইটেম কি সেটা তো বললামই, খুবই সিক্রেট আইটেম, নাম বলা যাবে না, খুবই স্পেশাল আইটেম। শুধু এতটুকু ধারণা নিয়ে রাখুন, জাস্ট একবার আসেন এই জায়গায়, এসে খাবার খান, আপনি কিন্তু চমকে যাবেন, 100% শিওর। আরেকটা কথা হচ্ছে, এটা কিন্তু কোনো পেইড রিভিউ না, সুতরাং এতটুকু আশ্বস্ত থাকতে পারেন সম্পূর্ণ রিভিউটা আমার নিজের ভালো লাগা থেকে দেওয়া। আমি এর আগে একবার এসে খুবই স্যাটিসফাইড হয়েছে এখানে খাবার খেয়ে, তো সেখান থেকে মূলত আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য মূলত আমি এভাবে বলতেছি আর কি। আমি এখন খাচ্ছি হাঁসের মধ্যে খুবই স্পেশাল একটা আইটেম, মানে স্পেশাল হাঁস, নাম বলা যাবে না। তো প্যাকেজটা হচ্ছে 150 টাকা প্যাকেজ। 150 টাকার মধ্যে এটা এক পিস দিবে, আর ভাত এবং ডাল আনলিমিটেড ফ্রি। জাফলং এর প্রধান সড়ক থেকে এই বিজিবি ক্যাম্প রোড দিয়ে এই জাফলং চলে আসি। ওই জায়গায় আমাদের সিএনজি পার্ক করা আছে। এটা হচ্ছে মোটামুটি একটা বড় সড়ো পার্কিং এরিয়া। তো এই জায়গায় জাফলং যারা গাড়ি নিয়ে আসবেন তারা পার্সোনাল গাড়িগুলো এই জায়গায় পার্ক করতে পারবেন। তো এখন আমরা এই বিজিবি ক্যাম্প রোড ধরে এদিকে ভিতরের দিকে বিজিবি ক্যাম্প হয়ে জাফলং এর 0 পয়েন্ট চলে যাব। তো এই ক্যাম্প রোড ধরে আপনি যখন জাফলং 0 পয়েন্টের দিকে যাবেন তখন দেখবেন যে এই ক্যাম্প রোডের দুই পাশে প্রচুর পরিমাণ দোকান আছে, যে দোকানগুলো থেকে আপনারা চাইলে শপিং করতে পারবেন যদি কিছু কেনাকাটা করে এখান থেকে নিয়ে যেতে চান। তো পার্কিং স্পট থেকে 2 থেকে 3 মিনিট হেঁটেই আপনি এই যে দেখতে পাচ্ছেন যে 0 পয়েন্ট, এই 0 পয়েন্টের কাছাকাছি চলে আসবেন। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে ঘরবাড়ি এবং একটা বাজারের মতো দেখতে পাচ্ছেন, এটা মূলত ভারতে আছে। এই বাজারটার নাম হচ্ছে ডাউকি বাজার। তো যারা তামাবিল বর্ডার হয়ে মেঘালয় ঘুরতে যায় তারা মূলত এই ডাউকি বাজার থেকেই কার বুক করে এখান থেকে মূলত তাদের মেঘালয়ের যে ট্যুরটা আছে ওই ট্যুরটা শুরু করে থাকে। এখানেও পিডি ক্লিন সংগঠনের ভাই বোনেরা আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় 0 পয়েন্টের কাছাকাছি চলে আসছি। এই হিল পয়েন্ট থেকে নামলেই আমরা ওই জায়গাটা পর্যন্ত হেঁটে গেলেই আমরা 0 পয়েন্ট পেয়ে যাব। বিশেষ করে বর্ষাকালে যখন জাফলং বেড়াতে আসবেন তখন চেষ্টা করবেন সাথে এমন একটা ছাতা নিয়ে রাখার জন্য। যদি বৃষ্টি দেখা পান তাহলে বৃষ্টিতে এটা হেল্প করবে, আর যদি রোদ ওঠে তাহলে রোদেও কিন্তু এটা অনেক সাপোর্ট দিবে। একদম জাফলং এর যে 0 পয়েন্টে চলে আসলাম। ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ ওয়াচ টাওয়ার, বিজিবি কর্তৃক এখানে টহল দেওয়া হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। তারপরে এই যে একটু ঘুরে এই যে জায়গায় দেখেন পাথরের উপরে ইন্ডিয়ান বিএসএফ এর টহল গার্ড। এটাই হচ্ছে জাফলং এর প্রধান আকর্ষণ 0 পয়েন্ট, যেখানে এসে মোটামুটি সবাইকে থেমে যেতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইন্ডিয়ান মেঘালয় রাজ্য থেকে সুউচ্চ 2টা পাহাড়ের পাদদেশ হয়ে নেমে আসা এই যে পিয়াইন নদী, এই পিয়াইন নদীটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পাথরের নদী, যেটা থেকে পাথর উত্তোলন করে সারা বাংলাদেশে সাপ্লাই করা হয়। তো আমরা এখন এই 0 পয়েন্ট থেকে সমস্ত সৌন্দর্য দেখে এই সামনে এই জায়গায় নৌকা আছে, নৌকা দিয়ে আমরা ছোট্ট একটা খেয়া পার হব এবং খেয়া পার হয়েই সামনে মায়াবী ঝর্ণা আছে, ওই মায়াবী ঝর্ণা দেখতে যাব। তো চলেন মায়াবী ঝর্ণা দেখে আসি। এখানের এই খেয়াপাড়ের সিস্টেমটা হচ্ছে আপনাকে ওই 0 পয়েন্ট থেকে ট্রলারে চেপে এই জায়গায় আসতে হবে। পার হেড আসা যাওয়া 100 টাকা গুনতে হবে। তো টিকিটটা মূলত আপনি যখন এই পার আসবেন এখান থেকে আপনাকে টিকিটটা নিতে হবে এবং এই টিকিট সাথে রেখে দিলে আপনি এখানে ঝর্ণায় টাইম স্পেন্ড করার পর আপনি যখন আবার এখান থেকে ব্যাক করবেন আপনি ওই টিকিটটা যে কোনো ট্রলারকে দেখাইলে আপনাকে আবার এখান থেকে আবার ওই 0 পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে। দেখেন ঝর্ণাতে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি আছে। যদি বৃষ্টি হয় পানির পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায় এবং ঝর্ণা তখন দেখতেও অনেক চমৎকার লাগে।
আপনারা আমার পিছনে যে চমৎকার ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, স্থানীয় লোকজন এই ঝর্ণাটিকে মায়াবী ঝর্ণা বলে থাকলেও এটার প্রকৃত নাম হচ্ছে সংগ্রামপুঞ্জি ঝর্ণা। তো এই ঝর্ণার সমস্ত সৌন্দর্য ফুটে ওঠে মূলত বর্ষাকালে। তো আপনি যদি এই ঝর্ণার প্রকৃত সৌন্দর্যটা দেখতে চান, আপনাকে প্রতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই ঝর্ণা ভ্রমণে আসতে হবে। আমরা এখন মায়াবী ঝর্ণা দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি পরবর্তী গন্তব্যে। জাফলং থেকে মাত্র কয়েক মিনিট সময় ব্যবধানে চলে আসলাম আমাদের আজকের দিনের সেকেন্ড ডেস্টিনেশন তামাবিল স্থলবন্দরে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন তামাবিল স্থলবন্দরের যে প্রধান ফটক। তো এদিক দিয়ে মূলত বাংলাদেশের দর্শনার্থীরা যদি ভারত ভ্রমণে যেতে চায়, এখান থেকে তাদের ট্রানজিট সম্পন্ন করে যারা ইন্ডিয়ার মেঘালয় ভ্রমণ করে, মেঘালয়ের পাহাড় তারপরে ঝর্ণাগুলো ঘুরতে দেখতে চায়, তারা কিন্তু এই তামাবিল বর্ডার পাস হয়ে কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করে ইন্ডিয়া। এই প্রধান গেট দিয়ে যখন ভিতরে ঢুকবেন, ভিতরে গেলে সামনে একটু যাওয়ার পরেই পেয়ে যাবেন ইন্ডিয়ার সেই ডাউকি বাজার। তো ওখান থেকে মূলত দর্শনার্থীরা গাড়ি সংগ্রহ করে গাড়িতে করে মেঘালয়ের ভ্রমণ যাত্রা শুরু করে থাকে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জৈন্তা হিল রিসোর্টের একদম ভিতরের দিকে। তো এখানে সামনে খুব সুন্দর একটা ভিউ আছে, মূলত ওই ভিউটার জন্যই এই জায়গায় দাঁড়াইছি। আপনাদেরকে আমি একটু দেখাই। ওই যে দেখা যাচ্ছে মেঘালয়ের সুউচ্চ পাহাড় থেকে, মানে অনেক উঁচা থেকে একটা ঝর্ণা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ পানি পড়তেছে। সিলেট ভ্রমণে আসবেন কিন্তু চা বাগান দেখবেন না, এটা কি হয়? চলেন আমাদের আজকের ভ্রমণ গল্পের খুব চমৎকার একটি চা বাগান আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি শ্রীপুর পিকনিক স্পট এবং টি স্টেটে। তো এই যে এন্ট্রি গেট পাস করে আমরা সামনের দিকে আসি। তো সামনের দিকে আসার পর এই দিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেক চা বাগান আছে। যারা চা বাগানের সৌন্দর্য দেখতে চান এবং চা বাগানের সাথে কয়েকটা স্থিরচিত্র তুলতে চান, তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই শ্রীপুর টি স্টেট। এই পাশেও অনেক চা বাগান আছে, আবার এর ভেতরের দিকে হাঁটার জন্য এরকম ওয়াকিং ওয়ে দেওয়া আছে। আর উপরের দিকে দেখেন টিলার উপরে কিন্তু কতগুলো আলাদা আলাদা কটেজ দেওয়া আছে, তারপর ছোট ছোট ওয়াচ টাওয়ার দেওয়া আছে। এই মুহূর্তে আমি খুবই চমৎকার একটি জায়গায় দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে একটা জাম্বুরা বাগান, যেখানে প্রচুর পরিমাণ জাম্বুরা কিন্তু গাছে ধরে আছে। জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা। এটা মূলত হচ্ছে সাইট্রাস গবেষণা কেন্দ্র, যেখানে কৃষি সংক্রান্ত বিভিন্ন ফসলাদি কিংবা বিভিন্ন ফল ফ্রুট নিয়ে গবেষণা করা হয়। তো যারা কৃষি নিয়ে পড়াশোনা করে তাদেরকে ট্রেন আপ করার জন্য মূলত এই গবেষণা কেন্দ্রটা। তো এখানে আসলে আপনি অনেক ধরনের ফল গাছ দেখতে পাবেন। তারপর ওই ফল গাছগুলোকে কিভাবে পরিচর্যা করে প্রচুর পরিমাণ ফলন আনা হয়েছে এগুলোর মধ্যে, সেটাও দেখতে পারবেন। আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই। দেখেন জাম্বুরা গুলা কত বেশি পরিমাণে ধরে আছে। দেখেন গেট লক করা আছে। গেট মূলত হচ্ছে শিক্ষার্থীদের জন্য খোলা হয় আর কি। তো এটা হচ্ছে ব্লক 1। তো ব্লক 1টাকে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে কমলা গাছগুলা দেখতে পাচ্ছেন, এগুলাতে কিন্তু সিজন আসলে প্রচুর পরিমাণ কমলা ধরে থাকে। আমি এর আগেও আর 2বার এটাতে আসছি। তো এই গাছগুলাতে আমি চায়না যে ছোট ছোট কমলাগুলো আছে ওইগুলো একদম ধরে পুরা গাছ হলুদ হয়ে থাকতে দেখছি। তো এখানে ওই অলরেডি একটা গাছের মধ্যে বড় কমলা কিন্তু ধরেও আছে। দেখেন সবুজ, মানে কাঁচা। দেখেন এই গাছটাতে কিন্তু কমলা অলরেডি ধরেও আছে। তারপরে ওই দিকটাতে আছে লিচু গাছ, হয়তো লিচুর সিজনে এগুলোতে প্রচুর লিচু ধরে থাকে। তো সবকিছু মিলিয়ে এই জায়গাটাতে ঘুরতে আসলে প্রকৃতিকে অনেক কাছ থেকে দেখতে পারবেন। আমরা এই মুহূর্তে আসছি
লালাখাল দেখব। সিলেটে পর্যটকদের মাঝে খুবই আকর্ষণীয় একটা কেন্দ্রবিন্দু হচ্ছে এই লালাখাল। তো এই লালাখাল আসলে আপনাদেরকে এখান থেকে ঘাট আছে, এই ঘাট দিয়ে যে নিচে নেমে যে বোট দেওয়া আছে ওই বোটগুলা থেকে বোট ভাড়া করতে হবে। তারপরে এই যে লালাখালের নদী, এই নদীটা দিয়ে ভিতরের দিকে গেলে আপনি স্বচ্ছ কখনো নীল জলরাশি দেখবেন, কখনো সবুজ বা কখনো অন্যান্য ভিন্ন রঙের এই জলরাশি দেখতে পারবেন। তো মূলত হচ্ছে কি এই চমকটার জন্যই দর্শনার্থীরা এই লালাখালে এসে ভিড় জমায়। লালাখাল দেখার জন্য ভিতরের দিকে গিয়ে আবার ব্যাক করতে যতটুকু সময় প্রয়োজন ওই সময় আমরা কাভার করতে পারবো না বিধায় এখান থেকে আমরা সরাসরি চলে আসি আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য আগুন পাহাড় দেখতে। বুটে করে লালাখাল ঘোরার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সময় কাভার করতে পারবো না বলে তো আর বুট নিয়ে ওইদিকে যাই নাই। কয়েকটি ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি লালাখাল আসলে কতটা সুন্দর। কিন্তু লালাখালকে প্রকৃতভাবে যদি আপনি দেখে মনোমুগ্ধ হতে চান তাহলে অবশ্যই আপনাকে বুট নিয়ে ভিতরে যেতেই হবে। তো আমরা এই রাস্তা ধরে এই সিএনজি নিয়ে এই আগুন পাহাড় দেখতে আসি, এবং আমি যদি এই দিকটাতে দেখাই এটাই হচ্ছে সেই আগুন পাহাড়। তো আমি আপনাদেরকে আগুন দেখাই। এখানে দেখেন, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, এখানে দেখেন কোনো জ্বালানি বা কোনো কিছুই কিন্তু নাই। আমি আপনাদেরকে দেখাই। কোথায় তুমি এটা বের করো, আবার অনেকে ভাববে এটা আগুন ধরেছে। দেখা যায়, দেখেন একদম ভিতর থেকে কিন্তু এই যে আগুন জ্বলছেই জ্বলছে, মানে সারা দিন রাত শুধু আগুন জ্বলতেই থাকে। তো এই আগুন পাহাড়ের আগুন নিয়ে কিন্তু এই স্থানীয় লোকমুখে অনেক কথাই প্রচলন আছে। তো আমি আপনাদেরকে বলছি যে আসলে এক্সাক্ট কি কারণে এখানে এই আগুন পাহাড়ের মধ্যে আগুনের দেখা পাওয়া যায়। যখন বাংলাদেশ পাকিস্তান হিসেবে ছিল, তো 1955 সালে পাকিস্তান কর্তৃক সর্বপ্রথম বাংলাদেশে এই গ্যাস ফিল্ডটি আবিষ্কার হয়। তো এখান থেকে গ্যাস উত্তোলন করার জন্য সর্বপ্রথম উত্তোলন কার্যক্রম শুরু করা হয়। আর শুরু করার পরপরই এখানে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের পর থেকে মূলত এখানে এই উত্তোলন কার্যক্রম বন্ধ রাখে, এবং তারপর থেকে এই পর্যন্ত সব সময় এই আগুন পাহাড়ের বিভিন্ন জায়গা দিয়ে আগুন বের হতে থাকে। তো মূলত মাটির নিচে গ্যাসের যথেষ্ট চাপ আছে, ওই চাপের কারণে মূলত গ্যাস একটু যদি বের হওয়ার সুযোগ পায় সেখানে সেই গ্যাস আগুনে পরিণত হয়। তো এটাই হচ্ছে আগুন পাহাড়ের মূল রহস্য। আগুন পাহাড়ের আগুন দেখা শেষ করে এখন একজন স্থানীয় ছোট্ট একটা ভাইকে নিয়ে আমরা যাচ্ছি। এখানে নাকি একটা পুকুর আছে, ওই পুকুরে মানে প্রচুর পরিমাণে গ্যাস বুদবুদ আকারে বের হয়, এটা দেখার জন্য। মনে হচ্ছে একটা পাহাড় কেটে এই রাস্তাটাকে তৈরি করা হয়েছে। আমার সামনেটা দেখেন, দুই পাহাড়ের মাঝে দিয়ে এই রাস্তা ধরে যাচ্ছি সেই পুকুরের খোঁজ করতে। দেখেন কি এক বিস্ময়কর অবস্থা, পুরো পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বুদবুদ উঠতেছে নিচ থেকে, বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণ গ্যাস নিচ থেকে এই পুকুর দিয়ে বের হচ্ছে। তো যার কারণে কিন্তু এই বুদবুদটা হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার করা প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মহামূল্যবান। ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।